জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১শে ডিসেম্বর অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ হাসনাত সরকারের সম্পৃক্ততা নিয়ে প্রেস সচিব। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদনকাল প্রবেশের সব পাশ বাতিল, শিগগিরই নতুন আবেদন শুরু তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, স্বৈরাচারের দোসরদের উস্কানিতে এসব হচ্ছে মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা একথা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ স্বৈরশাসনের পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। যেসব আকাঙ্ক্ষার কারণে দেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে রাস্তায় সংগ্রাম করে জীবন দিয়েছে, সেসব আকাঙ্ক্ষার স্বীকৃতির জন্য এবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, এদেশের মানুষের মুক্তির দলিল হবে এই ঘোষণাপত্র। 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। ঘোষণাপত্রে তুলে ধরা হবে আন্দোলনে অংশ নেয়া কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এর মধ্য দিয়ে 72-এর মুজিববাদী ব্যবস্থার অবসান হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিটগুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি? এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না। সমন্বয়করা জানান, আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সবার সম্মতিতে আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উপস্থিতিতে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেয়া হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। বিকেলে রাষ্ট্রীয় ভবন, অতিথি ভবন, যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম কথা বলেন। তিনি জানান, সরকারের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। বলেন, যারা এটিকে সাপোর্ট করছেন, এটি প্রাইভেট ইনিশিয়েটিভকেই সাপোর্ট করছেন। সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, ঘোষণাপত্র প্রকাশ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসর যারা এখনো ঘাপটি মেরে আছে তাদের উস্কানিতেই এসব হচ্ছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপতথ্য ছড়িয়ে একটি দল খোলা পানিতে মাছ শিকার করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে।
বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, 5 আগস্টের পর একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দুপুরে চট্টগ্রামে অপর এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সংকট, ভালো মানুষের অভাব হয়ে গেছে। এখানে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ভেতর থেকে স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। এ সময় যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সূচিবারই বসে আছে। এত কষ্টের অর্জন, হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজনকে ইশারায় কথা বলে এই বালখিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না। ৭১-এ লাখো মানুষের রক্তের উপর দিয়ে যে সংবিধান রচিত হয়েছে সেটি পরিবর্তন নয়। যারা সংবিধানের অপব্যবহার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান মির্জা আব্বাস। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সংখ্যাগুরু, সংখ্যালঘু, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি দুই ভাগে বিভক্ত করে দেশের জনগণকে শোষণ করেছে। আর কোনো বিভক্তি ও বৈষম্য সৃষ্টি করতে দেয়া হবে না। রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় এসব মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামী নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, 5 আগস্টের পর নতুন ডাকাতরা ইসলামী ব্যাংক দখল করতে চেয়েছিল। ব্যাংক প্রেমীরা তা প্রতিহত করেছে। এখন ইসলামী ব্যাংক নিজের ঠিকানায় পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই। তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। দাবি আদায়ে শাহবাগ মোড় 8 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করেছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এতে যান চলাচল বন্ধ থাকায় দিনভর সৃষ্টি হয় তীব্র যানজটের। অন্যদিকে 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর ব্যস্ততম সড়ক দুটি বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার সকাল 11টায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। গুরুত্বপূর্ণ সড়কটিতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। আমাকে বাধ্যতামূলক অবসর দেয় সম্পূর্ণ অন্যায় এবং অন্যায়ভাবে, এবং আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, যে কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে ইতিপূর্বে 2টি স্মারকলিপি এবং চিঠির মাধ্যমে আমাদের কষ্টসমূহ ও দাবিসমূহ জানিয়ে আসছিলাম।
একই সময়ে সকালে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ভাতা বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। গতবার যখন নেমেছিলাম আমাদের 20 থেকে 25 করা হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেখানো হয়েছিল সামনের বছর আরো বাড়ানো হবে। আমাদের দাবি ছিল 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, নয়তো হচ্ছে যে নবম গ্রেডের সাথে ট্যাগ করে সে সব ধরনের সুযোগ সুবিধা সহ আমাদের নবম গ্রেডটা করা। দিন গড়িয়ে রাতেও চলতে থাকে তাদের অবস্থান কর্মসূচি। 10 ঘন্টারও বেশি সময় ধরে ব্যস্ততম এই মোড়টি বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি কাম্য নয় বলে মন্তব্য করেন অনেকে। আন্দোলনে জনদুর্ভোগ বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গত সরকারের পররাষ্ট্রনীতি নতজানু ছিল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমান সরকার যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় তবে তা সংশোধন করা হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বা পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক রাখবে বলে জানান উপদেষ্টা। বিগত সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ নয় বরং একটি দলকে প্রতিনিধিত্ব করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেটা চাই যে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যে অবস্থায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলায় ক্ষুব্ধ ছাত্র জনতা। প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা। তবে এটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় স্বৈরাচার শেখ হাসিনার আঁকানো ছবিতে ঘৃণিতভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় ছাত্র জনতা। শেখ হাসিনা পালিয়ে দেশ ছাড়ার পর বিজয়ের স্মৃতি ধরে রাখতে গ্রাফিতি অঙ্কন করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, কিন্তু সেসব গ্রাফিতিও মুছে ফেলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি মুছে ফেলা নিয়ে তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এটি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন তারা। কি চাই এটা কি আপনি জানেন? না এনএসআই এর কথা মতো ক্যাম্পাস চালান। তাৎক্ষণিকভাবে আবারও শেখ হাসিনার ব্যঙ্গচিত্র অঙ্কন করে বিক্ষুব্ধরা। স্বৈরাচারের দোসরদের এমন অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে এক সংবাদ সম্মেলনে গ্রাফিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জানান, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতি রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
মৃত্যুর ৩ বছর পর অবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকা সিলেটের কানাইঘাটে কবরস্থ করা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর দেহাবশেষ। বাদ আসর সিলেটের কানাইঘাটে সাবেক এই বিএনপি নেতার দেহাবশেষ কবরে রাখা হয়। বিকেলে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেট শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হলে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। সেখানে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হুসাইন। এ সময় হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সহ বিএনপি কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকতে পারে না। আমি জানি না আমি এটা কীভাবে পার হয়েছি, আল্লাহ ছিলেন আমার সাথে। তার শেষ স্বপ্ন ছিল যে সে সিলেটের মাটিতে ব্যাক করবে, সে সিলেটের কৃতি সন্তান এবং সে সিলেটের মাটিতে ব্যাক করবেন। অ্যান্ড এটা তার স্বপ্ন, এটাও পূরণ করে দিয়েছেন আল্লাহ। সো এটা তার নেকি। বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে সারা দেশের বিজ্ঞানপ্রিয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 2 দিনের ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই ফেস্টে বসেছে শতাধিক স্টল। চলবে সোমবার পর্যন্ত। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অপটিক্সের জনখ্যাত বিখ্যাত মুসলিম আলোকবিজ্ঞানী ইবনে আল হাইসামের নামে আয়োজিত এই বিজ্ঞান উৎসব আলোকিত হয় হাজারো তরুণদের পদচারণায়। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার ও সৃজনশীল চিন্তাভাবনা দেখা যায় ব্যতিক্রমী এই উৎসবে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ব্যস্ত ছিল তাদের আবিষ্কার তুলে ধরায়। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের দেশের বন্যা সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। এই রোবটটি একটি টোটালি গার্ডিয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রোবটে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন এই লেজার নেটওয়ার্কিং মোবাইল ফোনের যে মাধ্যমটা সেটা হচ্ছে সোলার এবং লেজারের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করব উইদাউট ইলেকট্রিসিটি। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেল সহ উপস্থিত সবাইকে। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে আয়োজনটা, এই আয়োজনটার সাথে এদেরকে পরিচয় করানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। ওরা এই প্রযুক্তি দেখে ওরাও উদ্বুদ্ধ হয় যে আমরাও ভবিষ্যতে এমন কিছু করতে চাচ্ছি। বিশেষ করে যে এআই প্রযুক্তিগুলো আছে বা রোবট বা যেসব মডেল প্রজেক্টগুলো আছে ওইগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও বইমুখী করে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির কাজ করছে বলে জানালেন সংগঠনটির সভাপতি। যে ছাত্রদেরকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসবে, ছাত্ররা কিভাবে গবেষণামুখী হবে, ছাত্ররা আরো কিভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সেই সংস্কারটা ইসলামী ছাত্র শিবির চাই। আমাদের এই আয়োজনটা তার আরেকটি মেসেজ বহন করে বলে আমরা মনে করি। এই প্রথম প্রায় 340টি দল অংশগ্রহণ করে এই মেলায়। প্রথম দিনের সমাপনীতে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ সরকারের আমলে ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর ফলে শিক্ষার্থীদের মনে সৃষ্ট নেতিবাচক ধারণা দূর করতে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের কৌতূহল মেটাতে এই ভিন্নধর্মী আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের আয়োজনে শিবির মেটস ব্রিলিয়ান্স শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ও ছাত্র শিবির নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আরও আয়োজন করা প্রয়োজন। ছাত্র শিবির নিয়ে মতামত জানার চেষ্টা করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সহ ছাত্র নেতারা এই সময় উপস্থিত ছিলেন সভায়। সুনামগঞ্জের লন্ডন প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত জগন্নাথপুর উপজেলায় আইএফআইসি ব্যাংকের 189তম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার টিএনটি রোডের মুজাফফর মার্কেটের 2য় তলায় ব্যাংকের এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সিলেট শাখার জোনাল ম্যানেজার এম.এ. কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি অ্যান্ড চিফ অব ব্রাঞ্চ বিজনেস মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। বৃহস্পতিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ারের কাছ থেকে সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। এবার দেশ জুড়ে ৮ বিভাগ থেকে ১১,০০০-এর বেশি ভোক্তার উপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আয়োজনে দেশের সেরা ব্র্যান্ড সহ মোট ৬০টি বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি ৪৪টি ক্যাটাগরির দ্বিতীয় তৃতীয় মোস্ট লাভড ব্র্যান্ডের নামও ঘোষণা দেওয়া হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী দায়ী নয় বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের নৈতিকতাবোধ নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান তিনি। সকালে রাজধানীতে বিআইবিএম-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সীমাহীন অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা। আর অতীতের সব পরিসংখ্যান ভেঙে দিয়ে গত ১৫ বছরে তো অনিয়ম দুর্নীতির মাত্রা ছাড়ায় বহুগুণ, যেখানে লুট হওয়া অর্থের বেশিরভাগই পাচার হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। যে কোনোভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। এছাড়া অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের ব্যাংকারদের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন গভর্নর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১শে ডিসেম্বর অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ। হাসনাত সরকারের সম্পৃক্ততা নেই প্রেস সচিব। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন কাল, প্রবেশের সব পাশ বাতিল, শিগগিরই নতুন আবেদন শুরু, তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, স্বৈরাচারের দোষীদের উস্কানিতে এসব হচ্ছে মির্জা আব্বাস। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।